আশ্বাসের পরও আস্থা ফিরছে না শেয়ার বাজারে। 2 দিনে ডিএসসির সূচক কমেছে 95 পয়েন্ট। ঋণের শর্ত পূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর বৈঠক, বিনিময় হার নির্ধারণ প্রক্রিয়া নিয়ে আলোচনা। একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমল 2100 টাকা, 22 ক্যারেটের ভরি 1,14,000 টাকা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই শেয়ার বাজারের খবর। নিয়ন্ত্রক সংস্থার আশ্বাসের পরও আস্থা ফিরছে না শেয়ার বাজারে, কিছুতেই পতন ঠেকানো যাচ্ছে না। গত 2 দিনে প্রায় 100 পয়েন্ট কমেছে ঢাকার শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা বলছেন তারল্য সংকটের পাশাপাশি ব্যাংক একীভূতকরণ নিয়ে উদ্বিগ্ন তারা। এবছর ফেব্রুয়ারি থেকে দর পতন শুরু হয় শেয়ার বাজারে। এরপর থেকে বেশিরভাগ দিনই বাজার নিম্নমুখী। 1 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শেয়ার বাজারে মোট 52 দিন লেনদেন হয়েছে। এর মধ্যে 33 দিনই বাজারে দরপতন হয়। মঙ্গলবারও ডিএসসির প্রধান সূচক কমেছে 54.3 পয়েন্ট। তবে এ সময় লেনদেন কিছুটা বেড়েছে। আজ মোট হাতবদল হয় 602 কোটি টাকার শেয়ার। বাজার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিষ্ক্রিয় আছে বলেও অভিযোগ তাদের। বড় একটা আতঙ্ক হচ্ছে ব্যাংকগুলো যে মার্জ করতেছে, মার্জ করার কারণে যে পোর্টফোলিওগুলো, এটা দায়িত্ব কেউ নিবে না, সেই কারণে এই ফোর্স সেলগুলো আরও বেশি হচ্ছে। এই মার্কেটে কে ইনভেস্টমেন্টে আসবে বলেন? এই মার্কেটের পর পড়তেছি এখানে তো কোনো এই যে ধারাবাহিকভাবে 900 পয়েন্ট পড়লো, এখানে মনে হচ্ছে যে এখানে কোনো আস্থা আছে বিনিয়োগকারীদের। তাদের সক্ষমতায় কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলেই তারা পার্টিসিপেট করতে পারছে না। কিন্তু আবার যদি মার্কেট পজিটিভ যায়, যখন টার্নওভার করতে পারবে, তখন কিন্তু সকলের হাতে এবার টাকা আসবে। ব্যাংকের ইন্টারেস্টটা হঠাৎ করেই সিগনিফিকেন্ট বাড়ছে, এইটা আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। হাতবদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 69.5% প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 79টির, কমেছে 274টির, অপরিবর্তিত রয়েছে 41টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় ওরিয়েন ইনফিউশন, তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে এডিএন টেলিকম, আইসিবি, এএমসিএল, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রংপুর ডেইরি অ্যান্ড ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 173.92 পয়েন্ট, লেনদেন 26 কোটি 7 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর $470 কোটি ঋণ ছাড়ে রিজার্ভের বেঁধে দেয়া লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে ঋণের শর্তগুলো নিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল। বাংলাদেশে ডলারের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রলিং পেগ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনার কথা রয়েছে আইএমএফ এর। বর্তমানে কি প্রক্রিয়ায় ডলারের বিপরীতে টাকার মান নির্ধারণ হচ্ছে সে বিষয়েও বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করবে সংস্থাটি। আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে ঢাকায় এসেছে সংস্থাটির 10 সদস্যের একটি মিশন। তারা ঢাকায় থাকবে 8 মে পর্যন্ত। এর মধ্যে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করবে প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকে বৈঠক করছে আইএমএফ এর প্রতিনিধি দল। সেখানে আছে আমাদের সহকর্মী শাহিদ আহমেদ, বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহিদ, বৈঠকে আইএমএফ এর সাথে কারা কারা অংশ নিয়েছে এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি সে বিষয়ে কিছু জানেন? দেখুন, এখন থেকে বলা যায় যে 5 থেকে 7 মিনিট আগে আইএমএফ এর যে প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আলোচনার জন্য এসেছিল, বৈঠক করেছিল। বিকেল দুপুর 3টা থেকে শুরু হয়েছিল। 4 সদস্যের একটি টিম এখন থেকে 5 থেকে 7 মিনিট আগে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক কার্যালয় ত্যাগ করেছে এবং বলা যায় যে দুটি যে বৈঠক ছিল সে বৈঠক দুটি কিন্তু শেষ হয়েছে। আর কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র মিসবাহুল হক, তার সাথে কথা হয়েছিল। যদিও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে কিছুই জানে না, তারা যেটা বলছে যে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের যে ধারাবাহিক বৈঠক শুধুমাত্র যে বাংলাদেশ ব্যাংকের সাথে নাই, জাতীয় রাজস্ব বোর্ড,
অর্থ মন্ত্রণালয় অর্থাৎ সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে সরকারের তাদের সাথে যে বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে আজকের এই দুটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকগুলো চলবে 8 মে পর্যন্ত। এবং তারপরে তারা যেটা বলছে সবশেষ বৈঠক হওয়ার পরে 28 তারিখে যে তাদের একটা আউটলুক কথা বলবে, অর্থাৎ IMF এর পক্ষ থেকে বলার সম্ভাবনা রয়েছে। এবং 8 মে যে সবশেষ যে বৈঠকটা হবে তারপরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তারা কিন্তু আসলে এই বৈঠক সম্বন্ধে বলবে। এর আগে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই বৈঠকের এজেন্ডা বা কি হচ্ছে এই বিষয়ে কোনো কিছু বলতে অপরগা প্রকাশ করেছে। এবং একই সাথে তারা যেটা আশ্বস্ত করছে শুধু যে 8 তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলবে না, একই সাথে অপরপক্ষ অর্থাৎ IMF এর প্রতিনিধি দলও তাদের নিজস্ব মতামত তুলে ধরবে। সুতরাং এই সময় পর্যন্ত একটু অপেক্ষা করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদেরকে এবং তাদেরকে সেই নির্ধারিত সবশেষ বৈঠক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আর যেটা হচ্ছে যে আজকে যে বৈঠকে যে ডলারের যে বিনিময় হার অর্থাৎ বাংলাদেশ IMF প্রতিনিধি দল তারা চাচ্ছে যে বাজার ভিত্তিক হওয়ার জন্য অর্থাৎ বাজারের উপরে ছেড়ে দেওয়ার জন্য এই ডলারের মূল্যটা, কিন্তু বাংলাদেশ ব্যাংক আসলে এখনই কিন্তু বাজার দরেরটা উপরে ছেড়ে দিতে রাজি নয়। শাহিদ, আমরা জানি যে রিজার্ভ ছাড়া প্রায় সব শর্ত পূরণ করেই কিন্তু 2 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। তৃতীয় কিস্তি নিয়ে বাংলাদেশ কি বলছে, বাংলাদেশ ব্যাংক? এখনো পর্যন্ত মুখপাত্র আমাদেরকে যেটা বলছে যে আসলে তারা তৃতীয় কিস্তির যে IMF এর ঋণ সেইটা পাওয়ার বিষয়ে তারা যথেষ্ট পরিমাণ আশাবাদী, যদিও নিট রিজার্ভ এবং মোট রিজার্ভ তারা কিন্তু এখনো সন্তোষজনক না। তারা যেটা বলছে যে সামনে যে দিনগুলো আছে তারা কিছুটা হলেও অর্থাৎ তারা কাঙ্ক্ষিত মাত্রা না হলেও অনেকাংশে এই শর্তটা পূরণ করতে পারবে এবং সেই লক্ষ্যেই কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং IMF এর দলের তাদের যে সুপারিশ, তাদের যে যুক্তি সেইগুলো তারা আলোচনা করছে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে এই শর্তটা কেন পূরণ হলো না, সামনে কি পরিকল্পনা রয়েছে, সব বিষয়গুলো তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অবহিত করা হচ্ছে। এবং এর জন্যই কিন্তু ধারাবাহিকভাবে এই বৈঠকগুলো চলছে আজকে বাংলাদেশ ব্যাংকে। এবং এর আগেও কিন্তু সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক হচ্ছে এবং এই ধারাবাহিক বৈঠকগুলো চলবে। সবশেষ তারা যেটা বলছে যে শাহিদ, বাংলাদেশ ব্যাংকের সাথে IMF এর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টানা 2 দিন কমল স্বর্ণের দাম। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2100 টাকা কমিয়ে 1,14,200 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেল থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানায় জুয়েলার্স সমিতি। এর আগে মঙ্গলবার ভরিতে 3,138 টাকা কমানো হয় স্বর্ণের দাম। বাজুস বলেছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,09,000 টাকা, 18 ক্যারেটে 93,400 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 75,190 টাকা। এবছর 12 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। রানা প্লাজা ধসের 11 বছর আজ। 2013 সালের 24 এপ্রিল 8 তলা ভবনটি ধসে পড়ে, নিহত হয় 1,138 শ্রমিক। এই উপলক্ষে রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন এবং আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। এ সময় ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ সাজা দাবি করেন তারা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক হতাহতের ঘটনা ঘটে 2013 সালে 24 এপ্রিলে সাভারের রানা প্লাজায়। ভবনের নিচে চাপা পড়েন 5টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক, মারা যান 1,139 জন। নিহতদের স্মরণে বুধবার সকালে রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়। এ সময় শ্রদ্ধা জানাতে আসা নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ভবন ধ্বংসের ঘটনায় নিহতের স্বজন ও আহত অনেক শ্রমিক অভিযোগ করেন এখনও তাদের পুনর্বাসন করা হয়নি, পাননি যথাযথ আর্থিক ক্ষতিপূরণ। লোহার খাঁচার মধ্যে যে যন্ত্রণা ভোগ করি, যার একটা অঙ্গহানি হয় উনিই বলছে যে অঙ্গের কত জ্বালা। আজকে যদি আমি কামাই করতাম, অন্তত আমি তো আমার বাচ্চার জন্য একটা ঘর তৈরি করে দিতাম যে রাতের বেলা ঘুমানো যায় নিশ্চিন্তায়। দিনব্যাপী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নেয়া নানা কর্মসূচি থেকেও ভবন মালিক সোহেল রানার শাস্তির দাবি জানানো হয়।
দ্রুত যেন বিচারটা সম্পন্ন হয়, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটা যেন এই বিচারের সাথে এই বিচারটা হলে মানুষ এরকমভাবে একটা সচেতন হবে এবং যারা আহত আছে তাদেরকে পুনর্বাসন করা হোক। শ্রমিক নেতারা জানান, রানা প্লাজা ধসের ঘটনায় আহত হন ২,৪৩৮ জন শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে রানা প্লাজা ধসের ১১ বছর পরও পোশাক শিল্প কারখানায় পুরোপুরি সংস্কার হয়নি। গেল এক দশকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন শ্রমিক সংগঠন ও বিশ্লেষকরা। এজন্য নজরদারির অভাবকে দায়ী করে তারা বলছেন, এতে আগামীতে পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ৫টি পোশাক কারখানার ১,১৩৮ শ্রমিক মারা যান, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। এই ঘটনার পরই শ্রমিকদের নিরাপত্তায় ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের উদ্যোগে গঠিত হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। তবে অ্যাকর্ড অ্যালায়েন্সের বিদায়ের পর কারখানা পরিদর্শন ও সংস্কার কাজ তদারকি করছে দেশের উদ্যোগে গঠিত সংস্থা আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। তবে অভিযোগ উঠেছে সংস্থাটি সঠিকভাবে তাদের কাজ করছে না। আরএসি যে কাজটা করতেছে সেটা আসলে আমরা ওরকম ভাবে কোনো রিপোর্ট পাবলিশ হচ্ছে না, বা আমরা আমাদের এই সেক্টর থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজা দুর্ঘটনার আগে পোশাক খাতে শ্রমিক ছিল ৬০ লাখের বেশি। তবে দুর্ঘটনার পর বর্তমানে এটি কমে দাঁড়িয়েছে ২৯ লাখে। এছাড়া এখন অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা আগামীতে রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন তারা। আইন কানুনে দুর্বলতা, বিচারটা নিশ্চিত করার জন্য আইনে কোনো কিছু আসেনি, অতএব এটা একটা বড় ঘাটতি। দ্বিতীয় ঘাটতি হচ্ছে এটা, যেটা আমি বলেছি, যে শ্রমিকদেরকে নিরাপদ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা। পোশাক কারখানা মালিকরা বলছেন, বিজিএমই ও বিকেএমই এর সদস্যভুক্ত সব কারখানাই এখন ক্রেতাদের শর্ত মেনে কাজ করছে। এর বাইরে কেউ শর্ত না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। তারা যদি আসে বিজিএমইতে বা বিকেএমইতে এবং বলে যে এই ফ্যাক্টরি এই করতেছে, তো আইনগুলো মানছে না, তখন আমরা সেই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি বা তাকে সেই সময় দিতে পারি যে তুমি এতদিনের মধ্যে তোমার এই রিমেডিয়েশনের কাজগুলো করে নাও। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজায় আহতদের একটি বড় অংশ এখনও কর্মসংস্থানের বাইরে রয়েছেন, তাই তাদের পুনর্বাসন ও সামগ্রিক চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না, জোর দিতে হবে বাজার তদারকিতে, বাড়াতে হবে পণ্যের সরবরাহ। মঙ্গলবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMAB এর প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর উপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ICMAB এর প্রাক বাজেট আলোচনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে একক বিনিময় হারের গুরুত্ব উঠে আসে। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়াতে পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বাজেটের সাইজ ছোট কেন? রাজস্বের ব্যর্থতার জন্য। শিক্ষা, স্বাস্থ্য খাতে আমরা 0.7% ব্যয় করি, এটা গ্রহণযোগ্য নয়। 75% আউট অফ পকেট এক্সপেন্ডিচার করি, গ্রহণযোগ্য নয়, কোনো মতে হওয়া উচিত না, কিন্তু উপায় তো নাই। রপ্তানি আয়ের 12% কেন বিদেশে থেকে যাবে? আপনাদের কাছে আমি সুবিধা নিবেদন করি, কোনো দেশে এরকম নাই। নর্মাল হলো 4 থেকে 5%, কেন এটা 12% থাকবে? প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা রাখতে আসছে বাজেটে সরবরাহ ব্যবস্থায় গুরুত্ব থাকবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে রিজার্ভ বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্স গ্রহণ। 5 কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হয় এমন প্রতিষ্ঠানের আর্থিক হিসাব মূল্যায়ন করার সুযোগ চায় ICMAB এর সদস্যরা। তাদের দাবি, এতে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, ইতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়ার বিরূপ আচরণে উৎপাদন কম হওয়ার শঙ্কা নিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সাতক্ষীরার আম বাগানীরা। অন্য এলাকার তুলনায় এবারও একটু আগেই বাজারে আসবে এই এলাকার আম।
শেষ মুহূর্তে আমের গুণগত মান ঠিক রাখতে ব্যস্ততা তাদের। আমের গুণগত মান নিশ্চিতে ব্যস্ত সময় কাটছে সাতক্ষীরার আম চাষিদের। বৈরী আবহাওয়ায় এবার রোগবালাইয়ের প্রকোপ বেশি, তাই বাগান রক্ষায় এই ব্যস্ততা তাদের। আমরা এই 2-3 রকম ওষুধ মিলে স্প্রে করতেছি, যাতে করে প্রত্যেকটা আমে স্প্রে দিতে পারি এবং পোকা যেন না লাগে। এখন পোকাটা লাগার সময়, এই আমগুলো ভালো থাকবে, ইকিনটাতে 1 মাস একটা লং টাইম পাবে। এই লং টাইমের জন্য এখন স্প্রেটা শেষ স্প্রে দিতে হচ্ছে। মৌসুমের শুরুতে ঝরে পড়ে মুকুল, আর তীব্র গরমেও ক্ষতি হয় বাগানের, যে কারণে ফলন কমের আশঙ্কা করছেন বাগানীরা। অল্প বয়েল হয়েছিল, কিন্তু সে বয়েলই আম দাঁড়ায়নি। ছোট ছোট গুটি, অত্যন্ত তাপ, এই কারণে যে কোনো গুটি হয়েছিল সব পড়ে যাচ্ছে। গরমের তাপে অনেক আম নষ্ট হয়ে গেছে। আর গত বছর আমের সিজন খুব ভালো ছিল। শেষ মুহূর্তে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, কোনো কিছুতেই মিলছে না প্রতিকার। আম রক্ষায় বাগানীদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। 5 থেকে 7 দিন পর পর গাছে পানি দিবে, রাত 10টার পরে। মাটির তাপমাত্রা যখন চলে যাবে এই সময় সেচ দিলে পারে সারা রাতে আমের বোটাগুলাতে সুন্দরভাবে পানি গিয়ে সতেজ থাকবে। সাতক্ষীরায় এবছর 4000 হেক্টর বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 মেট্রিক টন, যা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।